হ্যালো ফ্রেন্ডস, আজকের পর্বে আমরা অশ্বত্থ আর পাকুড় গাছ নিয়ে আলোচনা করব। এই দুটো প্রজাতিকে নিয়ে একসাথে আলোচনার কারণ এদের মধ্যে সামান্য পার্থক্য থাকলেও এরা উভয়ই একই প্রজাতি, একই জলবায়ুর গাছ এবং অন্যান্য বৈশিষ্ট্যগুলোও প্রায় একই। অশ্বত্থ গাছের বিজ্ঞানসম্মত নাম ফাইকাস রিলিজিওসা আর পাকুড় গাছের বিজ্ঞানসম্মত নাম ফাইকাস রামফিয়াই। এই প্রসঙ্গে বলে রাখা দরকার, ফাইকাস রেটুসাকেও অনেকে পাকুড় গাছ বলে থাকেন, কিন্তু এই গাছটার পাতা র্যাম্পিয়াই বা রিলিজিওসার মতো নয়। এই হলো ফাইকাস রেটুসা। আসলে এ ধরনের পাতাযুক্ত বেশ কয়েক রকম ফাইকাস প্রজাতি রয়েছে যাদের চট করে আলাদা প্রজাতির বলে মনে হয় না, যেমন অশ্বত্থ আর পাকুড়। এদের নিয়ে অন্য একটা পর্বতে আলোচনা করব, কারণ ফাইকাসের প্রায় সব প্রজাতিই বনসাই উপযুক্ত। বনসাই হিসেবে এই দুটো প্রজাতিই অধিকাংশ বনসাই শিল্পীর খুব পছন্দের, তাই এ দুটোর সম্পর্কে আমরা সেই সব তথ্যগুলো জেনে নেব যাতে বনসাই হিসেবে এদের তৈরি এবং রক্ষণাবেক্ষণ করা আমাদের পক্ষে সহজ হয়। অশ্বত্থ এবং পাকুড় এরা মাঝারি আকারের গাছ, 25 থেকে 35 মিটার পর্যন্ত লম্বা হয়। পাতাগুলো মসৃণ স্তরযুক্ত, বিস্তৃতভাবে ডিম্বাকৃতির, 9 থেকে 18 সেন্টিমিটার লম্বা আর 7.5 থেকে 12 সেন্টিমিটার চওড়া। এরা দুজনেই মরাসিয়া পরিবারভুক্ত উদ্ভিদ। এদেরকে আলাদা করে চেনবার উপায়, এদেরকে আলাদা করে চিনতে গেলে পাতার আকারেই সহজে এদের চেনা যায়। অশ্বত্থ পাতার ডগা বা শেষ প্রান্ত একটা স্বতন্ত্র লেজের মতো 5 সেন্টিমিটার পর্যন্ত লম্বা। পাতার বোঁটাগুলো সরু, 6 থেকে 10 সেন্টিমিটার লম্বা। এই হলো অশ্বত্থ পাতা। কিন্তু পাকুড় পাতার লেজ এতটা সরু হয় না। অশ্বত্থ গাছের ঝুড়ির সংখ্যা খুবই কম, দেখা যায় না বললেই চলে। অন্যদিকে পাকুড় গাছ একটা ঝুড়ি বহুল বৃক্ষ, তবে সেটা ভূপৃষ্ঠে থাকলে, কিন্তু পটে থাকার কারণে পাকুড়ের বনসাইয়ে সহজে ঝুড়ি হতে চায় না। আর অশ্বত্থ গাছ হলে তো বেশ কঠিন হয়ে দাঁড়ায়। অশ্বত্থের ফল পাকা অবস্থায় গাঢ় বেগুনি রঙের হয়, অন্যদিকে পাকুড় গাছের ফল পাকলে কমলা রঙের হয়। এদের মূলত দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ পশ্চিম চীন, ভারত এবং হিমালয়ের পাদদেশে দেখতে পাওয়া যায়। তার মানে এটা দাঁড়ালো যে এই দুটো প্রজাতি ভারতীয় উপমহাদেশের স্বাভাবিক উদ্ভিদগুলোর মধ্যে পড়ে। এবার বনসাই হয়ে ওঠার উপযুক্ত কারণগুলো দেখে নিই। দীর্ঘ আয়ুষ্কাল, শুষ্ক বাকলযুক্ত মোটা কাণ্ড বা গুঁড়ি, যে কোনো আবহাওয়ায় সহনশীল, এই গুণগুলোর জন্য গাছটা বনসাই হয়ে ওঠার যোগ্যতা রাখে এবং অবশ্যই আউটডোর বনসাই হিসেবে নির্বাচন করাই ভালো, কারণ এদের পর্যাপ্ত আলোর প্রয়োজন হয়। শুষ্ক বাকলযুক্ত মোটা গুঁড়ি থাকায় বিভিন্ন বনসাই আর্টগুলো ফুটিয়ে তোলা সহজ হয়। তবে অসুবিধা বলতে একটাই, এদের পাতার সাইজ। বড় বনসাই হিসেবে তৈরি করলে খুব খারাপ না লাগলেও ছোট এবং মাঝারি হিসেবে এদের গ্রহণযোগ্যতা কিছু কম মনে হতে পারে। তবে সেক্ষেত্রে পাতা ছোট রাখার কৌশলগুলো প্রয়োগ করলে এই অসুবিধা দূর করা সম্ভব। মাটির গঠন, এরা সব ধরনের মাটিতেই জন্মাতে পারে, তবে দোআঁশ মাটি সবচেয়ে ভালো। চারা রোপণের সময়ে মাটির পিএইচ 7 বা তার কম হলেই ভালো। পরিণত অবস্থায় এদের মাটির পিএইচ 6 থেকে 6.5। খোলা আকাশের নিচে ভূপৃষ্ঠে এরা সহজে ভালো বৃদ্ধি পায়, তবে সঠিক পরিচর্যায় পাত্রের মধ্যেও এদের বৃদ্ধি হয়। তাই বনসাই হিসেবে এদের তৈরি করা বেশ সহজ, তবে সেক্ষেত্রে এদের পুষ্টির দিকে দৃষ্টি দিতে হবে। আবহাওয়া এবং জলবায়ু, এরা ব্যাপকভাবে পরিবর্তিত জলবায়ু পরিস্থিতিতে সহনশীল, যেমন গ্রীষ্মমণ্ডলীয় রেনফরেস্ট জলবায়ু, গ্রীষ্মমণ্ডলীয় মৌসুমী জলবায়ু যেখানে প্রচুর বৃষ্টিপাত হয়, আবার শুষ্ক গ্রীষ্মযুক্ত গ্রীষ্মমণ্ডলীয় সাভানা জলবায়ু, শুষ্ক শীতযুক্ত উষ্ণ নাতিশীতোষ্ণ জলবায়ু। এরকম প্রায় সব ধরনের জলবায়ুতেই এরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে, তাই বনসাই হিসেবে এদের গ্রহণযোগ্যতা এত বেশি। জল এবং সূর্যালোক, মাটি সামান্য শুকিয়ে গেলেই এদের যথেষ্ট জল দেওয়া উচিত। শুধুমাত্র খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন জল জমে না থাকে, তাই পটের জল নিকাশি ব্যবস্থাটা যথেষ্ট ভালো হতে হবে। সেই সঙ্গে মাটি একটু শুকিয়ে যাওয়ার পর পুনরায় জল দেওয়াই ভালো, কারণ এরা আর্দ্র মাটি পছন্দ করে ঠিকই, কিন্তু জলাবদ্ধ মাটি কখনোই নয়। অতিরিক্ত জল দিলে শিকড় পচা এবং অন্যান্য সমস্যা দেখা দিতে পারে, তখন পাতা শুকিয়ে যেতে পারে, পড়ে যেতে পারে। তাই বর্ষার আর্দ্র দিনগুলোতে ওয়াটার স্প্রে এড়িয়ে চলাই ভালো। প্রখর গ্রীষ্মে জলের অভাব মেটাতে প্রয়োজন হলে 3 থেকে 4 বারও জল দিতে হতে পারে। সম্ভব হলে এই সময়ে সকাল 11টা-12টা নাগাদ একবার আর বিকালের দিকে একবার গাছ স্প্রে করে ধুয়ে দিলে ভালো হয়। যদি শেডের নিচে রাখা সম্ভব হয় তাহলে সকাল থেকে দুপুর 11টা-12টা পর্যন্ত পূর্ণ সূর্যালোকে রেখে তারপর শেডের ছায়া রাখলেই ভালো, কারণ এরা পর্যাপ্ত আলো পছন্দ করে। আলোর অভাব হলে এরা আবার দ্রুত পাতাগুলো ঝরিয়ে ফেলে।
শীতকালের দিনগুলোতে শুধুমাত্র সকালে ধুয়ে দিলেই চলবে, তবে প্রয়োজনে দ্বিতীয়বার স্প্রে করলে মাটির জলের দিকে খেয়াল রাখতে হবে, কারণ স্প্রে করলে গাছের গা বেয়ে জল মাটিতে পড়ে, আর শীতকালে যেহেতু রোদের খুব জোর থাকে না, তাই মাটিতে জলের আধিক্য হওয়ার সম্ভাবনা থাকে। সার গ্রীষ্মকালে সাপ্তাহিক অথবা প্রতি 2 সপ্তাহে সার দেওয়া যেতে পারে। শীতকালে প্রতি 2 থেকে 4 সপ্তাহে তরল সারের পাশাপাশি জৈব সারগুলোও ব্যবহার করা যেতে পারে। প্রখর গ্রীষ্মের দিন কটাতে গাছ যদি শেডের তলায় রাখা সম্ভব না হয়, তাহলে সারের ব্যবহার একটু কমিয়ে দেওয়া ভালো। একইভাবে যদি প্রচণ্ড শীত হয়, তাহলে সার প্রয়োগের ব্যবধান বাড়ানো উচিত, কারণ চরম গ্রীষ্ম আর চরম শীত এই দুটো সময়ে গাছ খাদ্য গ্রহণে একটু অলস হয়ে পড়ে। তরল সার তৈরিতে সর্ষের খোল ব্যবহার করলে অতি অবশ্যই সামান্য পরিমাণে নিম খোলও দিতে হবে, তা নাহলে মাটিতে ফাঙ্গির প্রবণতা বাড়বে। শেডের তলায় থাকলে বর্ষার দিনগুলোতে আলাদাভাবে সার না দিয়ে পৃথক পাত্রে ধরে রাখা বৃষ্টির জলই অল্প অল্প পরিমাণে ব্যবহার করলে ভালো। আর যদি খোলা আকাশের নিচে থাকে, তাহলে পৃথক সার বন্ধ রাখা ভালো। প্রয়োজনে সর্ষে এবং নিমখোল, গোবর আর সামান্য কাঠের ছাই অথবা ব্যানানা পিল ডাস্ট ভালো করে চটকে নিয়ে ছোট ছোট চ্যাপ্টা আকারের কেক পটের সাইজ অনুযায়ী 2 থেকে 5টা পটের মাটির ওপরে চেপে বসিয়ে দিলে সেটা বৃষ্টির জলে গলে গিয়ে মাটিতে সারের যোগান স্বাভাবিক রাখবে। সেক্ষেত্রে এই কেক বা পিণ্ডগুলো গ্রীষ্মের দিনগুলোতে বানিয়ে রাখতে হবে। আবার এটা না দিয়ে পটের মাটির ওপরে কম্পোস্ট সারের একটা প্রলেপ দিলেও সারের যোগান মেটানো যাবে। রোগ ও প্রতিকার। ফাইকাস প্রজাতির অধিকাংশ গাছে অ্যানথ্রাকনোস ভীষণ মারাত্মক। এই ধরনের আর এক প্রকার রোগ হলো রাস্টি ফাঙ্গাস। আসলে এই ধরনের রোগগুলোর জন্য মূলত আর্দ্র বা ভেজা ভাব দায়ী, তাই বর্ষা এবং বর্ষা পরবর্তী সময়ে গাছগুলোর মধ্যে দূরত্ব রাখা দরকার। যদি মনে হয় গাছ এই রোগে আক্রান্ত হয়েছে, তাহলে সংক্রমিত পাতা এবং ডালগুলো সরিয়ে ফেলতে হবে, পারলে পুড়িয়ে ফেলতে হবে। পাতায় ওয়াটার স্প্রে বন্ধ রাখতে হবে। মাটিতে জলের পরিমাণ যাতে না বাড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। অ্যানথ্রাকনোসের প্রকোপ উল্লেখযোগ্য হলে ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। শরৎকাল এবং শীতকাল এই গোটা সময়টা গাছ নিয়মিত ধুয়ে দিন। এই সময় গাছের পাতায় সাদামাছি, মিলিবাগ, অ্যাফিড ইত্যাদির আক্রমণের সম্ভাবনা থাকে। এদের মধ্যে সাদামাছি ভীষণ মারাত্মক, কারণ এরা ডিম পাড়ে পাতার তলার দিকে, সেটা দেখতে পাওয়া যায়, কিন্তু ডিম থেকে লার্ভা বের হলে সেটা সহজে খালি চোখে দেখা যায় না। চোখে পড়ে তখন যখন সেটা পিউপার সৃষ্টি হয়ে যায়। তখন আবার সহজে পাতা থেকে এদেরকে সরানো যায় না, কারণ এতটাই শক্ত হয়ে পাতায় বসে থাকে। তাই এই সময়টায় গাছগুলোকে এই আক্রমণ থেকে যাতে সরিয়ে রাখা যায়, তার জন্য নিম অয়েল বা অন্যান্য অর্গানিক ইনসেকটিসাইড প্রতিরোধ হিসেবে ব্যবহার করলে ভালো। আর আক্রমণ ঘটে গেলে বিভিন্ন ধরনের পেস্টিসাইডের ব্যবহার করা যেতে পারে, আর এক্ষেত্রে বিশেষ ধরনের অ্যালকোহলের ব্যবহারও কার্যকরী। অ্যালকোহলের ব্যবহার সম্পর্কে জানতে বনসাই রোগ ও প্রতিকার সিরিজে চোখ রাখুন। পাতা ঝরার দিনগুলো। এই দুটো প্রজাতিই পর্ণমোচী বৃক্ষ, তাই প্রতি বছর শীতের শুষ্ক সময়ে এরা অধিকাংশ পূর্ণগঠিত পাতা ঝরিয়ে ফেলে, সেই সঙ্গে গাছে নতুন পাতার সম্ভাবনা কমে যায়। তবে বনসাই হিসেবে লালন পালন করা গাছগুলোতে এই সময়ে যদি অর্ধপরিণত পাতার আধিক্য থাকে, তাহলে সেগুলো নাও ঝরতে পারে। পাতা ঝরিয়ে ফেললে শীত শেষ হতেই যেহেতু এরা গাছে নতুন পাতা নিয়ে আসে, তাই বনসাইগুলোতে পাতা না ঝরলেও শীতের শেষে প্রুনিংয়ের কাজ সেরে ফেলা যেতে পারে। আয়ুষ্কাল। এদের আয়ুষ্কাল 900 থেকে 1500 বছরের মধ্যে। যদিও শ্রীলঙ্কার অনুরাধাপুরা শহরে জয়াশ্রী মহাবতী গাছটা 2250 বছরেরও বেশি পুরনো বলে অনুমান করা হয়। তাহলে সব দিক বিবেচনা করে এটা বোঝা গেল যে এরা উভয়ই বনসাই করার জন্য আদর্শ গাছ। বেশ, আজ তাহলে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের পর্বে।